আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারী ও নাক রসায়ন এমসিকিউ সলভ করছে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে হাজারী ও নাক স্যারের রসায়নের অনুশীলনী সবগুলো প্রশ্ন সলভ করব, এমসিকিউ গুলো সলভ করব। তো আমরা তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত রসায়নের প্রথম পত্রে যে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার শেষ করে তৃতীয় চ্যাপ্টারের প্রথম ক্লাসটা কিন্তু নিয়ে ফেলেছি। তো তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস আজকে। তো এই চ্যাপ্টারটায় আমাদের মোট 8টার মতো ক্লাস লাগবে, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করব। তো হাজারিনাক স্যারের যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ, তার সাথে 2-1 নাম্বার এদিক সেদিক হতে পারে, ওটা একটু মিলিয়ে নিও, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা দেখব 26 থেকে 50 পর্যন্ত। ওকে, আচ্ছা দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে খুবই সিম্পল এবং খুবই বেসিক থেকে যে কোশ্চেনটা করে সাধারণত, প্যারাম্যাগনেটিক কি জিনিস, এগুলো এবার মনে রাখতে পারো। ফেনিকো এভাবে মনে রাখে অনেক সময়, যে যেভাবে মনে রাখে তো মনে রাখবে এগুলো। তো সাধারণত এখানে কোনটা হয়, কপার। কপার, তারপর ফেরাস, নিকেল, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক যেগুলো হয়। ফেনিকো এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান? আচ্ছা, এখানে উত্তরটা কি ব্যাপার? আচ্ছা যাই হোক, আচ্ছা +3, তো +3 হচ্ছে ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এই যে যৌগটা রয়েছে, এই যৌগের কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? এই যে জটিল যৌগ ক্ষেত্রে তোমরা কি করবা, তো এদের সাথে কি কি যুক্ত আছে এগুলো গণে গণে কিন্তু বের করতে পারো। ব্যাপার। আচ্ছা দেখো, এখানে কয়টা আছে, এই 4টা, এখানে 2টা, এগুলো মিলাই দিলে তোমরা খুব শর্টকাটে বের করে ফেলতে পারবে 6টা। ঠিক আছে, এগুলোর জন্য এত বেশি প্যারা খেতে হবে না, জাস্ট একটু ট্রিক্স কাটাবা হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি প্রায় 99% এগুলো হয়ে যায়, 2-1টা এক্সেপশনাল আছে, ওগুলো আলাদা বিষয়। তো এটা কি হয়েছে যে ক্রোমিয়ামের জারণ বের করতে, এই জারণ বের করা, এটা তোমরা করতে পারো। দেখো, এগুলোর ক্ষেত্রে খুব ইজিলি বের করবা, যেটা জারণ সেটার মান x ধরতে হয়। আর হচ্ছে এটা তো একটা যৌগ, যৌগের জারণ সবসময় শূন্য, আমরা জানি যে পানি এটা তো সব পুরোটাই শূন্য। তো ক্লোরিন এটা হচ্ছে কত, -2। ওকে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে -1, তাহলে এখানে হচ্ছে পুরোটা শূন্য। তখন কি দাঁড়ায়, x হচ্ছে মাইনাস -3 হয়, তাহলে এই পাশে আসলে +3 হয়, তাহলে কোনটা হবে, এই যে +3। ওকে, পরের প্রশ্নটা আসি। দেখো, চলে আসছে এই ধরনের জটিল যৌগ, আজকের যে ক্লাসটা এটাতে একটু জটিল যৌগ বেশি রয়েছে। আচ্ছা, এই যে জটিল যৌগটা, এখানে কপারের অ্যামোনিয়ার এর মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে? এগুলো সাধারণত সন্নিবেশ সংযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এদের যে থাকে, নন পেয়ার ইলেকট্রন থাকে, যে নন পেয়ার ইলেকট্রন থাকে, আর এই যে কপার টপার ওদের যে ডি ব্লকটা থাকে, এই যে ডি ব্লক মৌলটা থাকে, এগুলো তো করছো, হ্যাঁ এগুলো পড়ছো না, যে ডি ব্লক মূলের যে অবস্থান্তর যে মৌলগুলো, এদের এটা জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। তো এই বিষয়গুলো আর কি। তো এখানে কি হয়, ফাঁকা ডি অরবিটাল থাকে, তখন হচ্ছে এগুলো এসে ঢোকে আর কি, এগুলো এসে এখানে একটা একটা করে ঢোকে। তো এভাবে আর কি আহ, যে বন্ধনগুলো গঠন করে, এটা হচ্ছে সমযোজী বন্ধনটা হয়, সরি সন্নিবেশ সমযোজী বন্ধনটা হয়, সন্নিবেশ বন্ধনটা হয়। পরের প্রশ্নটা আসি, যে ফেরোসায়ানাইড যৌগটা আয়নিক কেন্দ্রীয় পরমাণু কি ধরনের সংকর ঘটে? এগুলো মনে রাখবা, এই যে খুব শর্টকাটে করবা। এই যে 6 আছে, এই 6 থাকলে এক কমাই দিয়ে 5 কাউন্টিং করবে এক্স এর মান। ওকে, তো দেখো এক্স এর মান 5 মানে কিন্তু আমরা জানি যে sp3 আর হচ্ছে ডি D2, এটাই তো নাকি? হ্যাঁ, sp3 D2। আচ্ছা, উত্তরটা দেখি, হ্যাঁ এই যে D2sp3। এক্ষেত্রে কি হয়, যে সায়ানাইড এটা একটা শক্তিশালী লিগ্যান্ড, ও তখন কি করে, ও যে ইয়াটা থাকে আয়রনটা, এই যে আয়রনগুলোর ভিতরে যে আমাদের এরকম ছিল, তখন এই লিগ্যান্ডগুলো এসে এদেরকে একদম চাপায় দিচ্ছে। হ্যাঁ, এদেরকে চাপায় দিয়ে কি করে, এখানে ঢুকে যায়, লিগ্যান্ডগুলো এসে এদের হচ্ছে তোমার এক কোণে ফেলে দেয় আর কি।
এদেরকে ডাবল করে দেয়, ফাঁকি জায়গাগুলোতে এরা এসে ঢোকে। তো এই কাহিনীগুলো ঘটে তখন হচ্ছে আমাদের এই যে D2sp3 এ ধরনের সংকরণ ঘটে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো যে নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে। তো কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? দেখো স্ক্যান্ডিয়াম, এটা তো রঙিন যৌগ গঠন করে না, এটা অবস্থান্তর মৌল নয়। ম্যাগনেসিয়াম, এটা তো আরো আগে না। তারপর হচ্ছে জিঙ্কও নয়, কারণ এই দেখো এই দুইটা একটু মনে রাখতে পারো। এই যে এদের কি হয়, এদের হচ্ছে ডি অরবিটাল একদম শূন্য থাকে, আর এই জিঙ্কের কি হয়, ডি অরবিটাল একদম পূর্ণ থাকে। তো শূন্য থাকে, পূর্ণ থাকে, এদের কিন্তু রাখা যাবে না, আমাদের অর্ধপূর্ণ বা পূর্ণ মানে আংশিক পূর্ণ থাকতে হবে। মানে এক থেকে ডির মাথায় 1 থেকে 9 থাকতে হয় আর কি সাধারণত। তো এটা তো আর ডি মূলক মৌলই নয়, আমাদের বাকি আছে নিকেল। হ্যাঁ, নিকেলটা হচ্ছে অবস্থান্তর মৌল, সুতরাং এটা রঙিন যৌগ গঠন করবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটি দেখো কোনটি রঙিন যৌগ গঠন করে। আচ্ছা দেখো, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে তোমার মনে হতে পারে যে ম্যাগনেসিয়াম আগেই বাদ, স্ক্যান্ডিয়াম আরো আগে বাদ, যেহেতু একটু আগে দেখলাম এই দুইটা আমরা বাদ দিতে পারি। এখন দেখো এই দুইটার ভিতর খেলা হবে, এখানে আছে কোবাল্ট, এখানে আছে কপার। এখন কপারও কিন্তু অবস্থান্তর মৌল গঠন করে, কোবাল্টও কিন্তু অবস্থান্তর মৌল গঠন করে। তো এখন কোনটা হবে সঠিক উত্তর, এটা একটু চিন্তার বিষয়, তাই না? এখন দেখো এই জায়গাটায় কপার, এর ঝাড়মান কিন্তু আমাদের বের করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে কপারের আসলে ঝাড়মানটা এখানে কত শো করতেছে। কপার 2 আছে, Cl2, এটা হচ্ছে ঝাড়মান, তো সব টোটালটা শূন্য থাকে। আমরা এক্স ধরে নিই, কপারটা গুণ 2 সমান -1 গুণ 2 সমান সমান 0। আচ্ছা দেখো, এক্স মানে হচ্ছে ধরো 2x, যোগটা না দিই, এটা ওই পাশে নিয়ে যাই, -2 এ পাশে আসলে +2, এক্স এর মান দেখো 1 হয়, +1 হয়। তার মানে দেখো কপারের এখানে, কপার এখানে কিন্তু সিইউ শুধু প্লাস এটা তৈরি করতেছে। আর এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রোবিন্যাসটা যদি দেখি, 3D আর্গন দিয়ে দেই, আর্গন 3D 4s। আচ্ছা দেখো কি হইতো, এখানে ছিল 9, তাই না? এখানে 9 ছিল, আর এখান থেকে একটা এসে এটা পূর্ণ হয়েছিল, দুইটা থেকে একটা এসে এখানে পূর্ণ হইতো, তাই তো? তো এখানে 1 থাকতো, এখানে 10 হয়ে যেত, এই কাজটা হইতো আর্গনের ক্ষেত্রে। এখন যখন সিইউ প্লাস মানে একটা ইলেকট্রন চলে যাবে, চলে কোথায় থেকে যাবে, এই যে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তখন কি হয়ে যাবে, এটা পুরোটাকে শূন্য বানিয়ে দেবে। আচ্ছা দেখো, তাহলে এই জায়গাটায় শূন্য হয়ে গেল। তাহলে দেখো সিইউ প্লাস বা কপার প্লাসের যে জারণ, যে ইয়াটা আয়রনটা, সেখানে আমরা 3D প্লাস, 3D কিন্তু 10 একদম পূর্ণ পাচ্ছি। তাহলে এটা কিন্তু রঙিন যৌগ গঠন করবে না, একটু কেয়ারফুল ভাবে এগুলো অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে না, বাকি আছে কোনটা, এটা, এটা তো হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। কি ব্যাপার, নিচে কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? ডি অরবিটাল, হ্যাঁ স্ক্যান্ডিয়ামে অবশ্যই ডি অরবিটাল থাকে, যদিও অবস্থান্তর নয়। পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন এদের অবশ্য ডি অরবিটাল যায় না। আর্গন তো হচ্ছে 18তে যে থেমে যায়, ক্যালসিয়াম 20, স্ক্যান 21 পর থেকে কিন্তু আমাদের ডি অরবিটাল গুলো শুরু হয়। এভাবে কিন্তু প্রশ্ন চলে আসে যে কোনটি প্রথম ডি বলক মৌল, তখন কিন্তু স্ক্যান্ডিয়াম দিতে হবে আমাদের। আচ্ছা দেখো, নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হয়? আচ্ছা, আকার সবচেয়ে ছোট হয় এই বিষয়টা কয়েকটা বিষয়ের উপর খেয়াল করে, যে ওখানে ইলেকট্রনগুলো কয়টা আছে এবং প্রোটন কয়টা আছে, বা এদের কত, শক্তি স্তর কত, সেটা দেখতে হয়। এখন এরা যদি একই শক্তি স্তরে থাকে, দেখো এরা যদি একই শক্তি স্তরে থাকে, তখন আবার নির্ভর করে যে কার ইলেকট্রন বেশি। এখন দেখো এরা সবই একই শক্তি স্তরে অবস্থিত, তাহলে এদের ইলেকট্রন কার বেশি, একটু ইলেকট্রনগুলো ক্যালকুলেশন করি। ওর ওর কত ইলেকট্রন সংখ্যা, ওরও কিন্তু 10টা। ওর কয়টা, এটাও 10টা, এটা সবই 10। হ্যাঁ 11টা ছিল 10। দেখো খেলা, এখানে ইলেকট্রন কিন্তু সবারই 10টা করে আছে। ওকে, ইলেকট্রন 10টা করে আছে, এবার প্রোটন দেখতে হবে কার কয়টা, কারণ ইলেকট্রন আর প্রোটনের তো একটা আকর্ষণ বিকর্ষণ আছে। তো প্রোটনের খেলার দেখি, ফ্লোরিনের প্রোটন কিন্তু হচ্ছে 9টা, অক্সিজেনের প্রোটন 8টা,
নাইট্রোজেন প্রোটন 7টা, সোডিয়ামের প্রোটন 11টা। এখন দেখো এই জায়গায় কিন্তু কারো পার্থক্য হচ্ছে না, পার্থক্যটা হয়ে যাচ্ছে যখন আমরা প্রোটনের ক্ষেত্রে আসি। তো 11টা প্রোটন এই 10টা ইলেকট্রনকে অনেক বেশি আকর্ষণ করতে পারতেছে, কাদের তুলনায়? এদের তুলনায়। বুঝছো? প্রোটন কিন্তু প্লাস আর এটা কিন্তু মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? আকর্ষণ হয়। যখন এরা 11টা এবং 10টা এদের তুলনায় বেশি আকর্ষণ করতে পারতেছে, তার মানে এদের আকারটা একটু কমে যাবে, তাই না? তাহলে নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হয়? তা আমরা সোডিয়াম ধরে নেব। আচ্ছা, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? কি প্রশ্ন চলে আসছে বারবার। দেখো এখানে যদি ওইভাবে চিন্তা করো যে এটা আবার ওইটার বিপরীত, হ্যাঁ, মানে ওটা ছিল সোডিয়ামের আগের গুলো, এখন নিচে সোডিয়ামের পরের গুলো। তো যেটার প্রোটন সংখ্যা বেশি হবে, যেহেতু এখানে দেখো সোডিয়াম হচ্ছে প্লাস, ও না এখানে বেরিলিয়াম আছে, ছোট আছে, তাহলে এটাই তো হবে বেরিলিয়াম। দেখো, হুম, কারণ এটার পর্যায় কম, তাই না? পরেরটা দেখো যে আয়ন পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক? আচ্ছা, তো আয়ন বা পরমাণু যে কোনো হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন কোনটার ক্রম সঠিক? কিসের ক্রম? আকারের ক্রম। আচ্ছা দেখি আকার কোনটা বড় হয়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা জানি যে বাম থেকে ডানে গেলে কি হয়? আকার ছোট হয়, তাহলে এটা হচ্ছে না। তো এখানে দেখি এটা ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, এটা হচ্ছে না। অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম। এটা হচ্ছে ওই আগেরটার মতো করছে, সবগুলো টেন আকারে কিন্তু আছে, এটাও টেন, এটাও টেন, এটাও টেন। সবগুলো যখন টেন আছে, এটা প্রোটন সংখ্যা কিন্তু বেশি, তার মানে ওর আকর্ষণ সংখ্যা বেড়ে যাবে। তাহলে এটা দেখে নিই। আচ্ছা পরেরটা একটু দেখি। অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+। ও আচ্ছা, এটা বড়র কথা বলতেছে, ছোট কিছু ঠিক ছিল। আচ্ছা বড় হলে তো হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এগুলো এটা কিন্তু ছোট, হ্যাঁ, এর আকারটা এরকম ছিল। এটা বড়, এটা তার সাথে বলো, এটা কিন্তু ছোট, কিন্তু উল্টা দিছিল। তো এবার কিন্তু আমরা দেখতে পারি যে দেখো এটারই উল্টা ভার্সনটা কিন্তু এখানে দিছে এটারই, তাহলে এটা অবশ্যই রাইট হবে। কারণ দেখো এদের প্রোটন সংখ্যা কিন্তু একই। দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা 10টা। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12টা, ইলেকট্রন সংখ্যা 10টা। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13টা, ইলেকট্রন সংখ্যা 10টা। মানে প্রোটনটা, ইলেকট্রনটা। এখন দেখো আকর্ষণ বিকর্ষণ কোথায় কি হচ্ছে। এখানে আকর্ষণ বেশি হবে তাই এটা ছোট, এটা আকর্ষণ একটু কম হবে তাই মাঝারি, আর এটা আকর্ষণ সবচেয়ে কম হবে তাই এটা সবচেয়ে বড় হবে। তো আকার কিভাবে নির্ণয় করতে হয় এটা সাধারণত খুব বেসিক একটা প্রশ্ন এই চ্যাপ্টারে। তোমরা আশা করি সবাই এই জিনিসটা বোঝো ভালোভাবে, তোমাদের তো বোঝানোর কিছু নাই। দ্বিতীয় পর্যায়ে মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচে কোন পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? তো এটা তো সেই ইলেকট্রন বিন্যাস দিছে, দেখ সমস্যা কি, কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বড়? এখানে দেখো সবগুলো 2 2 2 2, তার মানে এদের শক্তি স্তর কত? 2। তো একই শক্তি স্তরে আমাদের কি দেখো ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে। যখন ইলেকট্রন সংখ্যা বাড়ে তখন কি হয়? আকর্ষণ বাড়ে যায়। ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় তখন আকর্ষণ বেড়ে যায়। এই যে দেখো এরা কিন্তু একই শক্তি স্তরে, সবাই একই শক্তি স্তরে না? তো একই শক্তি স্তরে রয়েছে 2 নম্বর শক্তি স্তরটা, ধরো এটা 1 নম্বর, এই ধর 2 নম্বর। এখন এখানে যত ইলেকট্রন বেশি আসবে তত কি হবে? প্রোটনের সাথে আকর্ষণ বাড়তে থাকবে। প্রোটনের সাথে আকর্ষণ বাড়লে কি হয়? আকারটা ছোট হয়ে যায়। তো সবচেয়ে বড় কোনটা হবে? যার ইলেকট্রন কম আছে এখানে, যেহেতু একই পর্যায়ে অবস্থিত। তো সবচেয়ে কম আছে এটা, লিথিয়ামটা। তাহলে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে আকার বড়টা ছোট? হ্যাঁ বড় বলছে, তাহলে এটা হবে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, নিচে কোনটির আকার সবচেয়ে ছোট? আকার ছোট বের করো। এখানে একটা বিষয় আছে যে নাইট্রোজেন আর অক্সিজেন, বিষয়টা দেখো যে একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন কি হয়? বাম থেকে যখন ডানে যায় তখন শক্তি স্তর কিন্তু একই থাকতেছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে প্রোটনের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বলটা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং আকারটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যদি একই প্রশ্নে তোমাকে আবার বলে যে এখানে আয়নীকরণ শক্তি কার বেশি, তখন কিন্তু এটা উল্টে যাবে, হ্যাঁ, কারণ এই জায়গায় আকারের দিক দিয়ে আমরা বিবেচনা করি যে আকারে কার আকার, যার আকার যত ছোট তার আয়নীকরণ বিভব তত বেশি।
সেক্ষেত্রে আমরা তুলনা করতেই পারি যে অক্সিজেনের আয়নীকরণ বিভব বেশি নাইট্রোজেনের তুলনায়, কিন্তু না, এখানে কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেনের তুলনায় বেশি থাকে। কারণ হচ্ছে আমরা যে হুন্ডের যে ইলেকট্রন বিন্যাসটা আসতো, ওই ইলেকট্রন বিন্যাসটা যখন করব তখন দেখবো যে এদের যে 3p যেটা পি অরবিটাল যেটা থাকে নাইট্রোজেনের, ওই পি অরবিটালটা অর্ধপূর্ণ থাকে, আর এই অর্ধপূর্ণ ক্ষেত্রে কিন্তু এরা বেশি স্থিতিশীল থাকে এবং এদের আয়নীকরণ বিভব তখন বেশি হয়ে যায়। আচ্ছা, এটা আমরা পরে দেখব। এখানে আকার ছোট কোনটা, আকার হচ্ছে অক্সিজেনের। ওকে, কি ব্যাপার? আচ্ছা দেখো, দুইটি মৌলের এ ও বি তাদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে আর এ আর বি, এবং সমযোজী বন্ধন দূরত্ব হচ্ছে ডি এ বি। নিচের কোনটি সঠিক হবে? তো এক্ষেত্রে কি হয়, দুটা যোগ করে দিতে হয়। এই দুটা যোগ করে দিলে যেটা হয় সেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু বিরতি নেই, আজান দিচ্ছে। আচ্ছা, তো আমরা আর আর 10টা এমসিকিউ আছে এই আজকের ক্লাসে, এই 10টা করলে আজকের ক্লাসটা শেষ হবে। দেখো 41 নম্বর যে প্রশ্নটা আছে, এ ও বি পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 পিএম এবং 99 পিএম হলে এ বি সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত? ওই যে আগের যে প্রশ্নটা দেখলাম যেখানে সূত্রটা দেওয়া ছিল যে দুইটা যোগ করতে হয় পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক এটা সেম, ওইটা সূত্র আকারে ছিল, এটা হচ্ছে মান দেওয়া আছে। তাহলে তোমরা কি করবা, দুইটাকে যোগ করে দিলেই কাজ হয়ে যাবে। দেখো 99-এর সাথে যদি 37 যোগ করা হয় তাহলে 136 হয়। তো পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডান দিকে যদি মৌলগুলোর ক্ষেত্রে কোনটি ততটি সঠিক? দেখো যে বাম থেকে যত ডানের দিকে যাবা তখন তত কি হয়, পরমাণুর আকার কি হয়, কমতে থাকে। পরমাণুর আকার কমতে থাকলে কি কি হয়, যে ছোট মরিচের ঝাল বেশি, ওই নীতি যদি তোমরা মানো তাহলে সবকিছু বেড়ে যায়, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এগুলো বেড়ে যায়। তো আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন শক্তি হ্রাস পায়, সেটা তো হবে না। আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, তাও হবে না, কারণ সব বৃদ্ধি পায়। আকারের সাথে সবকিছু নির্ভরশীল, আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবকিছু কিন্তু বেশি। যার কারণে বলা হয় যে ছোট মরিচে ঝাল বেশি। ওকে, রেড চিলি, ছোট মরিচে ঝাল বেশি বেশি, এটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তো পরমাণুর আকার বাড়তে থাকে, এটাও কিন্তু শর্ট ভুল, কারণ আমরা যত বাম থেকে ডানে যে আকার কিন্তু কমতে থাকে। তো একটা মাত্র বেঁচে আছে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। দেখো 43 নম্বর, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। ও ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, হ্যাঁ, এটাকে আয়নীকরণ শক্তি বলে। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ের যে প্রথম 4টা মৌল রয়েছে, এই প্রথম 4টা মৌলের প্রথমের ক্ষেত্রে কি হয় জানো, গলনাঙ্ক, মৌলের গলনাঙ্ক এগুলো ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, পরে আবার কমে। তো কোনটি আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা দেখো, ওই আগের প্রশ্নটা কিন্তু একটা অন্য রূপ করে দিয়ে দিছে, হ্যাঁ। এই জায়গাটা দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস দেওয়া আছে। এই ক্ষেত্রে যদি বলতে যাও যে যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, এটা এই থিওরি যদি এখানে খাটাতে যাও তাহলে দেখবা যে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রচুর পরিমাণ কিন্তু এক্সেপশনাল থাকে কেমিস্ট্রিতে। তো এগুলো একটু চোখ কান খোলা রাখতে হয়, সবসময় প্রচলিত নিয়মে সলভ করা যায় না। তো এক্ষেত্রে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে যে এদের যে অরবিটালগুলো রয়েছে, এদের অরবিটালগুলো সুস্থিত কিনা। যেমন আমরা জানি যে কোনো একটা অরবিটালের অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় এরা সবচেয়ে বেশি সুস্থিতি থাকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে নাইট্রোজেন এবং যে অক্সিজেন, এই দুইটার ভিতরে কিন্তু আমরা বলতে পারি যে অক্সিজেনের আকার কিন্তু নাইট্রোজেনের চাইতে ছোট হয়। নাইট্রোজেনের চাইতে যদি আকারের কথা চিন্তা করি, নাইট্রোজেন বড়, অক্সিজেন ছোট আকার। কিন্তু আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা এটাও জানি যে যার আকার ছোট তার আয়নীকরণ বিভব বেশি। কিন্তু এখানে উল্টাটা হয়, আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি হুন্ডের নীতিতে, যে বক্স পদ্ধতিতে যে ইলেকট্রন বিন্যাসটা ছিল, ওখানে দেখবা যে নাইট্রোজেনের 1টা 2টা 3টা এভাবে আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে আছে এভাবে আছে। কিন্তু এটা কোনটা? 3p।
3p না 2p, 1:2, করি ডিটারমিনেন্টটা 1:2, 2:2, 2p, 2p। আচ্ছা দেখো 2p। ওকে, এখন দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে দেখো 2p যে অরবিটালটা, p অরবিটালটা একটা একটা করে আছে, মানে এই অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। আর যারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে এরা কিন্তু সবচেয়ে বেশি সুস্থিতি থাকে, সুস্থিতি স্থিত রয়েছে। তো সুস্থিত যখন থাকে তখন এদের থেকে কিন্তু ইলেকট্রন নেওয়াটা কঠিন ব্যাপার হয়ে যায়, তারা শান্তিপূর্ণভাবে আছে, তারা ইলেকট্রন হারাতে চায় না। তো এই জন্য এদের থেকে যখন ইলেকট্রন নিতে আসে তখন অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটা অবশ্যই নাইট্রোজেনের বেশি হবে অক্সিজেনের তুলনায়। লাস্ট পরের কোশ্চেন, কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব শক্তি সবচেয়ে বেশি? যার আকার যত কম তার শক্তি বেশি, যার আকার যত কম তার প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি থাকে। যেমন এখানে লিথিয়ামটা, ওর আকার সবচেয়ে ছোট হবে এখানে। আচ্ছা, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা এখানে একটা দেওয়া আছে, যে প্রথম E1 E2 এগুলো দ্বারা নির্দেশ করতেছে যে কোনটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ বিভব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে প্রথমের চাইতে দ্বিতীয় অনেক বেশি হয়, দ্বিতীয় চাইতে তৃতীয় আরো বেশি হয়। কারণ প্রথমে ইলেকট্রন যতটুকু দরকার ওরা ছেড়ে দিল, পরে কিন্তু ওরা কিন্তু ইলেকট্রন সহজে ছাড়তে চায় না, এবং এরপরে যখন ইলেকট্রন নিতে চায় তখন আরো বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে E1 E2 E3 এভাবে কিন্তু ক্রমটা হবে। আচ্ছা, লাস্ট টু, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এই কোশ্চেনটা একটু সম্পূর্ণ আচ্ছা, তোমরা বইয়ের 48 নম্বর যে কোশ্চেনটা আছে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক, এক্ষেত্রে যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন ছিল এবং এস এর সাথে পি ছিল। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। অক্সিজেন ছিল আর এখানে ছিল এসপি। ওকে, এবার দেখো তো আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? কোনটা সঠিক হবে, যে অক্সিজেনের বেশি নাকি নাইট্রোজেনের বেশি? এটা কি সঠিক? না, এটা সঠিক না। এটা হচ্ছে ওই যে একটা ভুল ছিল, এক্সেপশনাল ছিল, ওখান থেকে কিন্তু এটা দিয়ে দিছে। আর এস এবং পি এই দুইটার ভিতর কোনটা বেশি? দেখো এস এবং পি, এখানে পি এর আয়নীকরণ বিভব কিন্তু বেশি হয়, যদিও পি এর আকার এস এর চেয়ে ছোট। কারণ পি থাকে কত 15 নম্বরে, এস থাকে কত 16 নম্বরে। তো 16 নম্বরে কি হয় যে বাম থেকে ডানে যাচ্ছে, কিন্তু এর বাম থেকে যখন ডানে যায় তখন আকার ছোট হয়ে যাচ্ছে। তো আকার ছোট হয়ে যাচ্ছে, এর আকার যদি এতটুকু হয় এর আকার একটু বড় হচ্ছে। তো আকার ছোট হচ্ছে তার মানে ওর আয়নীকরণ বিভব বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা উল্টাটা ঘটে। কারণ পিও কিন্তু ওই নাইট্রোজেনের মতো ঘটনা ঘটে, নাইট্রোজেনের মতো ওদেরও যেই 3p অরবিটালটা থাকে, 3p অরবিটালটা ওইটা অর্ধপূর্ণ থাকে। ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় থাকে, যার কারণে এই ফসফরাসের ক্ষেত্রেও আয়নীকরণ বিভব বেশি হয়। তো এই দুইটা এক্সেপশনাল তুমি একটু আলাদা করে পড়ে নিও। যেমন নাইট্রোজেন, এটার আয়নীকরণ বিভব অক্সিজেনের তুলনায় বেশি, আর এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফারের তুলনায় বেশি। এই দুইটা একটু মনে রেখো আলাদা করে। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? একই প্রশ্ন চলে আসতেছে, যে এখানে সিজিএম যেটা রয়েছে আমরা জানি একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব তত আয়নীকরণ বিভবের মান কমতে থাকে। তো আমরা সিজিএম সবার নিচে পাচ্ছি, এটা আয়নীকরণ বিভব সবচেয়ে কম। তো লাস্ট কোশ্চেন দেখো, উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম কোনটি হবে? আচ্ছা, এখানে যে উদ্দীপকটা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আচ্ছা এটা আমি এঁকে দিচ্ছি। আচ্ছা দেখো এটা কিরকম ছিল, আচ্ছা এরকম একটা গ্রাফ ছিল, এখানে গ্রাফটা একশো 500, ওকে, এটা ছিল ও, এটা ছিল বি, সি, ডি। আচ্ছা, আর এখানে পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া আছে।
বিতে হচ্ছে 10, সিতে দেওয়া আছে 20, আর ডিতে দেওয়া আছে 40। আচ্ছা, এগুলো দেওয়া আছে। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। এদিকে পারমাণবিক সংখ্যা যাচ্ছে, আর এখানে আমাদের প্রথম আয়নীকরণ বিভব শক্তিটা দেওয়া আছে। প্রথম আয়নীকরণ বিভবটা দেওয়া আছে। আচ্ছা, এখন এটা থেকে আমাদের কোনটা বের করতে হবে, এটা দেখি মনে হচ্ছে যে খুব ইজি, যে যেটা সবচেয়ে উপরে তার আয়নীকরণ বিভব বেশি, এটা এইভাবে সাজালিত হয়ে যায়। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এখন দেখো এই জায়গাটা কি ঘটলো। এই জায়গাটায় দেখো, এই যে বি নাম্বার বি নাম্বারটা কিন্তু এই জায়গায় সক্রিয় একটা কম থাকবে। কারণ দেখো বি নাম্বারে কে আছে? নিয়ন। পারমাণবিক সংখ্যা 10 কার? নিয়নের। তো নিয়ন একটা নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌলের সক্রিয়তা ক্রম করতে গেলে সবচেয়ে কম হবে, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে সবচেয়ে কম কোথায় আছে? সবচেয়ে কম আছে দেখো এই জায়গাটায়, ডি নাম্বার যে উত্তরটা রয়েছে 4 নাম্বার, এখানে সবচেয়ে কম আছে বি নাম্বার। এটা থেকে কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। দেখো এখানে 3টা অপশনের কোনোটাই কিন্তু সবচেয়ে কমে বি নাই। আর দেখো বাকিগুলো এভাবে আমরা সিরিয়াল মতো সাজাতে পারি। বাকিগুলো যেমন সবচেয়ে কম, তারপর কোথায় কোনটা থাকবে, যার সক্রিয়তা আয়নীকরণ বিভব যত বেশি তার সক্রিয়তা তত কম। এরপর দেখো এ, তারপর কি থাকবে? সি, তারপর থাকবে ডি। কারণ ডি এর আয়নীকরণ বিভব সবচেয়ে কম, তার মানে ও সক্রিয়, ও বিক্রিয়া দ্রুত করে ফেলবে। তাহলে সবার প্রথমে থাকবে ডি, তারপর সি, তারপর এই যে সিরিয়াল ব্রেক করে বি এর পরিবর্তে এ চলে আসছে এবং শেষে চলে গেছে বি। ওকে, তো এ পর্যন্ত ছিল যে মৌলের পর্যাবৃত্ত ধর্মের রাসায়নিক বন্ধন। আমরা 1 থেকে 50 পর্যন্ত সলভ করলাম, এবং বাকি ক্লাসগুলোতে আমরা একে একে সবগুলো প্রশ্ন বা এমসিকিউ সলভ করে ফেলবো। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকো এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই কোর্সে যুক্ত হয়ে থাকো। আল্লাহ হাফেজ।